মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবার জন্যে, সমস্ত দেশবাসীর জন্যে। বাংলাদেশ 1971-এর এই দিনে, এই মহান দিনটি অর্জন করেছিল 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে। প্রিয় দর্শক, সেদিনটির কথা মনে পড়লে সত্যি আনন্দের সাথে অশ্রুসিক্ত হয়ে ওঠে চোখ। সেদিন একদিকে আনন্দ ছিল, আরেকদিকে বেদনার, অপার বেদনার, স্বজন হারানোর বেদনার, মুক্তিযোদ্ধার রক্তস্রোতের বেদনার অনুভূতি জাগছিল। সেদিনটি যেরকম মনে পড়ে সেটি হলো মুক্তিযোদ্ধার আনন্দে আকাশের দিকে গুলি ছুটছিলেন। কি এক মাহেন্দ্র ক্ষণ! সেদিনটি, সেই মুহূর্তটি দেখবার সৌভাগ্য হয়েছে। প্রিয় দর্শক, সেই দিনটিতে ফিরে যাই, ফিরে আসি 1971 থেকে 2024-এ। সবাইকে স্বাগত আমাদের আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণে, সঙ্গে মঞ্জুরুল হক। দর্শক যারা আমাদের সঙ্গে রয়েছেন, প্রতিদিনের মতোই আমরা প্রতিদিনের যে সংবাদ বিশ্লেষণ করি সেটি নিয়ে আজকে দু ধরনের বিষয়ের সঙ্গে যুক্ত হব, কখনো অনলাইনে, কখনো অফলাইনে, সংবাদপত্রে সব কিছু মিলে। প্রথমেই সময়ের আলো আমাদের হাতে। মহান বিজয় দিবসের শুভেচ্ছা, তার ফোলিও লাইনের ডান পাশে বিজয়ের পতাকা উঠছে। একটা চমৎকার গান তৈরি হয়েছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, বিজয় নিশান উঠছে ওই। সময়ের আলো তার প্রথম হেডলাইনে বলল, লাল কালিতে প্রথম ছবিটি, যেটি প্রধান ছবি, সেটি জনতার সেই বিজয় উল্লাসের ছবি। বিজয় 1971 থেকে 2024। এবারের বিজয় দিবসে মুখে মুখে উচ্চারিত হবে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ গণ আন্দোলনে নিহত অনেকের নাম। শহীদদের স্মৃতি উচ্চারণ করে তাদের আত্মত্যাগের মহিমাকে ফ্যাসিবাদ ও স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ গড়ে তোলার শপথ নেবে নতুন বাংলাদেশ। আমরা এই খবরটি দিয়ে শুরু করছি সময়ের আলোর আজকের। ডান পাশে রয়েছে নতুন বিজয়ের শপথ, দেশ গড়তে এক বিন্দুতে মিলে যাক সব মত ও পথ। খুব জরুরি প্রিয় দর্শক, আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশ তো সবার, মানুষ তো সবার। এই সংবাদটির মধ্যে লেখা হলো, লাল সবুজের পতাকা অর্জনের পথে দেশবাসী স্বপ্ন দেখছে সমান অধিকার প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তির। এবারের বিজয় দিবসে যে প্রতিপাদ্যটি, যে বিশেষ বিষয়টি, সেটি হলো মানুষ আরেকবার যেন মুক্তির স্বাদ পেয়েছে। এবার আমাদের ছাত্র জনতা যারা আত্মাহুতি দিয়েছেন তাদের নাম উচ্চারিত হচ্ছে। বিজয় দিবসের প্রিয় দর্শক, আমরা শুরুতেই এই দিবসটি, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের গণমাধ্যমের স্বাধীনতা আমরা কতটা লাভ করতে পেরেছি 71 থেকে 2024, এই কথাগুলো নিয়ে আমরা যুক্ত হব ডক্টর কাজল রশিদ শাহিনের সঙ্গে। ডক্টর কাজল রশিদ শাহিন সাংবাদিক, গবেষক, লেখক। আমরা ডক্টর কাজল রশিদ শাহিনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ডক্টর শাহিন, আপনাকে স্বাগত জানাই আজকের ভোরে এশিয়ান সংবাদ বিশ্লেষণে, আমাদের শিরোনামগুলো বিশ্লেষণে। আমরা একটু আপনার কাছে জানতে চাই যে 1971 থেকে 2024-এর এতগুলো বছর পার হয়ে গেছে, অর্ধ শতাব্দীর বেশি। জাতির যে চতুর্থ স্তম্ভ গণমাধ্যম, মানে আইন, বিচার, নির্বাহী বিভাগের পরেই গণমাধ্যমকে মূল্যায়ন করা হয়, কারণ গণমাধ্যম শক্তিশালী থাকলে গণতন্ত্র নিশ্চিত থাকে। আমাদের একটু বলবেন কি, আমরা 71 থেকে 24 পর্যন্ত গণমাধ্যম কি স্বাধীনভাবে কাজ করতে পেরেছি? আমরা গণমাধ্যম কর্মীরা কি স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পেরেছি? ডক্টর শাহিন।
ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই আমাদেরকে যারা শুনছেন বিজয় দিবসের শুভেচ্ছা জানাই, এবং 1971 সালের মাসে সকল গ্রামে এবং আমাদের সকল আন্তরিক যারা হয়েছে তাদের শ্রদ্ধা জানাই। আপনি যে কথাটা বলছিলেন যে 1971 থেকে 2000, মানে গণমাধ্যমের জায়গাটাই যদি দেখি, তাহলে গণমাধ্যম কতটা স্বাধীন ভাবে তার ভূমিকা রাখতে পেরেছে এবং গণমাধ্যম কি তার মূল কাজটা করতে পেরেছে কিনা, এটার দিকে যদি তাকাই তাহলে ধরেন একটা বিষয় যে এটা তো একটা লম্বা সময়, এবং গণমাধ্যমের যে চরিত্র, গণমাধ্যমের চরিত্র কিন্তু আসলে সবসময় লড়াই করে যাওয়া, এবং গণমাধ্যম এক অর্থে কখনোই স্বাধীন হতে পারে না বা স্বাধীন হয় না। গণমাধ্যমের চরিত্রের ভিতরেই রয়েছে যে সে প্রতিনিয়ত স্বাধীন হওয়ার জন্য একটা লড়াই চালিয়ে যাবে। আর আমাদের দেশের যে বাস্তবতা, এবং আমাদের এখানে তো ধরেন দীর্ঘদিন একটা উপনিবেশের ভিতরে আমরা ছিলাম, ব্রিটিশ উপনিবেশ, তারপর আমরা যে 1947 সালে যে স্বাধীনতা পেলাম, সেখানে গিয়ে আমরা দেখলাম যে আসলে স্বাধীনতার নামে আমরা আর একটা উপনিবেশের ভিতরেই আটকে পড়েছি। এবং পরবর্তীতে 1971 এসে আমাদের মানে বিজয়, কাঙ্ক্ষিত বিজয়টা এলো, এবং তারপরে যে দেশ গঠনের কথা ছিল বা যে পথে আমাদের হাঁটার কথা ছিল, আমাদের এখানে যেহেতু গণতন্ত্র সেইভাবে কখনোই আসেনি, গণতন্ত্রের জন্য লড়াই ছিল। এবং এটা তো সত্যি যে ধরেন গণতন্ত্র যদি না আসে, গণতান্ত্রিক পরিবেশ যদি নিশ্চিত না করা যায়, গণতন্ত্রের অনুশীলন যদি আমাদের সামগ্রিক জীবনে আহ, চর্চা না করা যায়, তাহলে সংবাদপত্রের জন্য যে কাঙ্ক্ষিত স্বাধীনতা দরকার সেইটা আসে না। ফলে এটা বলতেই হয় যে আমাদের গণতান্ত্রিক পরিবেশ যেহেতু আমরা নিশ্চিত করতে পারিনি, বা আমাদের এখানে যখনই যে রাজনৈতিক দল ক্ষমতায় গেছে, তারা ক্ষমতায় যাওয়ার পর এক ধরনের সংবাদপত্রের সঙ্গে যে আচরণ করার কথা বা যে আচরণ করার প্রয়োজন, সেই আচরণ ক্ষমতায় গিয়ে তারা এক ধরনের আচরণ, ক্ষমতার বাইরে থেকে কিন্তু আর এক ধরনের আচরণ। অর্থাৎ যখন তারা বিরোধী দলে থাকছে, যখন তারা রাজপথে লড়াইয়ে থাকছে, জি। তখন কিন্তু তারা ধরেন গণতন্ত্রের জন্য যে আকাঙ্ক্ষা ব্যক্ত করে, সংবাদপত্রের স্বাধীনতার জন্য যে আকাঙ্ক্ষা ব্যক্ত করে, হুম কিন্তু হুম। ক্ষমতায় গেলে সেই চিত্রটা আমরা কিন্তু আসলে দেখতে পাই না। ফলে সংবাদপত্রকে আমাদের এইখানে বিগত যে 50 বছর বা 50 বছরেরও বেশি সময় একটা লড়াই চালিয়ে যেতেই হয়েছে। এখন আমরা একটা নতুন পরিবেশের ভিতরে দিয়ে যাচ্ছি, এবং আমাদের এই যে 2024-এর যে গণঅভ্যুত্থান, এবং জুলাই এবং আগস্টের যে গণঅভ্যুত্থান, আমরা মনে করছি যে এই গণঅভ্যুত্থানের পর আমরা যদি প্রকৃত অর্থেই একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে পারি, এবং আমাদের রাজনৈতিক পথ বা আমাদের অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো, সেইগুলো যদি একটা গণতান্ত্রিক ধারায় প্রবহমান হয়, তাহলে হয়তো আমরা আর একটু ভালো পরিস্থিতির দিকে যাব, বা আমরা ভালো পাবো। এবং তখন ধরেন সংবাদপত্রের জন্য যে একটা কাঙ্ক্ষিত পরিবেশ দরকার, সেই পরিবেশটা হয়তো পাওয়া যেতে পারে বলে আমাদের ধারণা। ডক্টর কাজল রশিদ শাহীন, আমরা কিন্তু জি, মানে সংবাদ মাধ্যমের কর্মীরা এমন জি, একটা বিষয় যে যখন গুলি হয়, যখন ঝড় দুর্যোগ হয়, যখন সবাই দৌড়ে পালাতে থাকেন, তখন সংবাদ মাধ্যমের কর্মীদের কাজ হলো সেই দুর্যোগের ভেতরে প্রবেশ করা। এতখানি সাহস নিয়ে, শক্তি নিয়ে দাঁড়ানোর মতো আমাদের সাংবাদিক, আমাদের গণমাধ্যম কর্মী আজও কিন্তু আছে। তাদের এই যে তাদের আত্মত্যাগ, এটিকে রাষ্ট্র কিভাবে দেখে বলে আপনার মনে হয়? না, রাষ্ট্র তো ধরেন গণমাধ্যম কর্মীদের, আপনি যেটা বললেন যে সবাই যখন এক ধরনের পিছিয়ে যায় বা সবাই যখন নিজেদেরকে গুটিয়ে নেয়, তখনও কিন্তু গণমাধ্যম কর্মীরা তার দায়িত্বটা পালন করে যায়। এই যে তাদের যে আত্মত্যাগ বা তাদের এই যে সাহসী পদক্ষেপ, কিংবা মানুষকে সবকিছু জানানোর জন্য তাদের যে লড়াই, সেই লড়াইয়ের যে একটা বিশেষ স্বাতন্ত্র্য রয়েছে, রাষ্ট্রের পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের মূল্যায়নের ক্ষেত্রে এইরকম আমরা কিন্তু স্বতন্ত্র কোনো ভূমিকা দেখি না। রাষ্ট্র অন্যান্য ক্ষেত্রের মানুষদের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রের লড়াকুদের ক্ষেত্রে যেরকম ধরেন ভূমিকা পালন করে, জি। গণমাধ্যমকেও তারা প্রায় একই কাতারের ভূমিকায় রাখে। গণমাধ্যমের জন্য যে একটা বিশেষ জায়গা, এবং আমাদের এখানে তো ধরেন গণমাধ্যমের জন্য রাষ্ট্রের যে যথার্থ পৃষ্ঠপোষকতা দরকার,
রাষ্ট্রের যে ধরনের প্রযত্ন দরকার সেই প্রযত্নটা কিন্তু ওই মাপের নেই। গণমাধ্যম ধরেন একটা মানে মানে বলা যায় যে নিজেরাই নিজেদের লড়াইটা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্র হয়তো সেখানে কিছুটা পৃষ্ঠপোষকতা করছে, কিন্তু সেটা প্রয়োজনের তুলনায় বা সময়ের যে পরিবর্তন, সেই পরিবর্তনের তুলনায় অনেক গৌণ। ডক্টর কাজল রাষ্ট্রের রশিদ মানে শাহীন। এই ব্যাপারেও খেয়াল করা দরকার। জি। এবং আমাদের এই যে ধরেন 2024-এর গণ অভ্যুত্থানের সময়ও প্রমাণ হলো যে গণমাধ্যম কর্মীরা কিভাবে মানে ধরেন এই লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে বা লড়াইয়ের ভেতরে থেকে তারা তাদের সংবাদ সংগ্রহ করে গেল। এবং এই সময় এসে ধরেন ইন্টারনেটের যে ঝামেলা ছিল সেই সব ঝামেলার ভিতর দিয়েও গণমাধ্যম কর্মীরা কিন্তু একটা মুহূর্তের জন্য মানে চুপ থাকতে পারেনি বা তারা তাদের কাজ থেকে বিরত হতে পারেনি। বরং যত বাধা এসেছে গণমাধ্যম কর্মীরা তত বেশি ঝাঁপিয়ে পড়েছে। এবং গণমাধ্যম কর্মীদের যে ঝুঁকি এবং মানুষকে আমরা প্রকৃত ঘটনা জানানোর জন্য জি যে লড়াই, সেইটাকে রাষ্ট্রের পক্ষ থেকে আরো সুবিবেচনায় নেওয়া উচিত এবং রাষ্ট্রের ডক্টর বিশেষ বিবেচনা নিয়ে তাদেরকে মূল্যায়ন করা দরকার। ডক্টর কাজল রশিদ শাহীন, একজন গণমাধ্যম কর্মী, সাংবাদিক, লেখক হিসেবে কি ধরনের গণমাধ্যম আপনি চান এই 24 সালের বাংলাদেশে? আমরা খুব ছোট্ট করে শুনবো, তারপর শেষ করব। আমরা সেই ধরনের গণমাধ্যম চাই যে গণমাধ্যম আমাদের এখানকার গণতান্ত্রিক পরিবেশ বাস্তবায়নের ক্ষেত্রে একটা সহায়ক ভূমিকা পালন করবে। এবং আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা, এই যে রবীন্দ্রনাথের একটা কবিতা রয়েছে না, যে আমার কবিতা এখনো হয়নি সর্বত্রগামী। এবং আমি বিশ্বাস করি যে আমাদের গণমাধ্যম এখনো সর্বত্রগামী হয়ে ওঠেনি। আমাদের গণমাধ্যমের ভিতরে কিন্তু এখনো বা গণমাধ্যমের বিরুদ্ধে কিন্তু এই প্রশ্ন থেকেই গেছে যে গণমাধ্যম এখনো সর্বজনীন হয়ে উঠতে পারেনি। গণমাধ্যমের সেই লড়াই রয়েছে। আমি মনে করি আমরা যে গণমাধ্যমকে তার সর্বজনীন হওয়ার চেষ্টা করতে হবে এবং জি গণমাধ্যমকে আরো বেশি মানুষের সংলগ্ন, মানুষের দাবি দেওয়ার পাশে দাঁড়ানোর জন্য আরো প্রত্যয় এবং আরো সাহসী ভূমিকা পালন করতে হবে। ডক্টর কাজল রশিদ শাহীন, আজকের মহান বিজয় দিবসের এই সকালে এশিয়ান সংবাদ বিশ্লেষণের সঙ্গে যুক্ত হওয়ার জন্যে আপনার কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। ভালো থাকবেন। আমরা বিশ্বাস করি আপনাদের মতো গবেষকদের আপনাদেরকে ধন্যবাদ এবং আমরা শুভকামনা। পাবো। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছিলাম ডক্টর কাজল রশিদ শাহীনের সঙ্গে। তিনি গবেষক, সাংবাদিক, লেখক। অনেকগুলো কথা তিনি বলে গেলেন। আমরা সত্যিই কিন্তু বিশ্বাস করি আমাদের সাধারণ মানুষরা, আমরা যখন ঘুমাই রাতে, গণমাধ্যম কর্মী তখন কলম হাতে জেগে আছেন কিংবা কম্পিউটারের সামনে বসে আছেন। তার নিদ্রা নেই, তার আহার নেই, তার শুধু কাজ আর কাজ। জীবনটি তিনি এভাবেই উৎসর্গ করেন। আমরা বিশ্বাস করি সেই গণমাধ্যম হবে মুক্ত গণমাধ্যম। ভোটের মধ্য দিয়ে সংস্কারের আহ্বান বিএনপির, এটি সময়ের পাতার শেষের পাতার একটি উল্লেখযোগ্য সংবাদ। তারেক রহমান বলছেন যে নির্বাচনের রোডম্যাপ জানতে চাইলে উপদেষ্টারা বিরক্ত হন, এরকম একটি কথা। তেলের সংকট কাটেনি, মানে এই বিজয় দিবসের, এই মহান বিজয় দিবসের এই ভোরেও আমাদের এই সংকটগুলির কথা বলতে হচ্ছে। 2 ধাপে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাচ্ছেন মহার্ঘ ভাতা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সংবাদ। কারণ হচ্ছে সরকারি কর্মচারী কর্মকর্তা যতক্ষণ চাকুরিতে থাকেন তারা কিন্তু চাকুরি ভিন্ন অন্য কোনো পেশায় নিয়োগ পেতে পারেন না। সুতরাং তাদের সারাটি জীবন এবং 24 ঘন্টা সরকারের জন্যে ব্যয় করতে হয়। সারা জীবন কিন্তু তাদের একটি কাজের ভেতরে অন্য কিছু করতে পারেন না। তাদের জন্য মহার্ঘ ভাতার সুখবর রয়েছে। প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। আজকে সকালে আমরা দেখেছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধ আলোকমালায় সজ্জিত ছিল কালকে রাতে থেকেই, আর আজকে সকালবেলা লক্ষ মানুষের ভিড়ে সেটি রঙিন হয়ে উঠেছে। আমরা একটু অনলাইনে যাই। আমাদের অনলাইনের সংবাদপত্রে দেশ রূপান্তর আজকের সংবাদে প্রথম বলছে মহান বিজয় দিবস আজ। নিজস্ব প্রতিবেদকের সংবাদে আমরা দেখতে পাচ্ছি বিজয় দিবসের মানিক মিয়া অ্যাভিনিউ এবং তার সমগ্র পার্শ্ববর্তী অঞ্চলের যে আলোকসজ্জা গতকাল রাতের, অভূতপূর্ব, যেন সেই 71-এর সেই বিজয় ফিরে এসেছে।
এই সংবাদটিতে দেশ রূপান্তর বলছে, মহান বিজয় দিবস আজ বাঙালি জাতির হাজার বছরের শৌর্য বীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন, বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশের দিন, পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন, পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে 9 মাসে রক্তাক্ত মুক্তিযুদ্ধ শেষে পৃথিবীর মানচিত্রে 53 বছর আগে এই দিনে বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত হয়েছিল। প্রিয় দর্শক, অনেকেরই যারা এই প্রজন্মের এই দিনটি দেখার সৌভাগ্য হয়নি, আমরা মনে করছি যে এই দিনটির যে উদ্বেগ ছিল, এই দিনটির যে আনন্দ ছিল যখন পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান আত্মসমর্পণ করছেন, এই দিন দেশটি মুক্ত হচ্ছে, একটি নতুন দেশ পৃথিবীর মানচিত্রে উদ্ভাসিত হচ্ছে, একটি নতুন পতাকা। সেই পতাকার বিষয়টি আমরা একটুখানি জানিয়ে দেব। পতাকাটি শুরুতে ছিল সবুজের ভেতর লাল সূর্য এবং তার ভেতরে সোনালী রঙের বাংলাদেশের মানচিত্র। পরে বাংলাদেশের মানচিত্রটি অপসারিত হয়ে সবুজের মধ্যে লাল সূর্যটি স্থায়ী হয়, যেটি আমাদের আজকের পতাকা। বিজয় দিবসের বীর শহীদদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সকাল 7:12 এই ফুলেল শ্রদ্ধা জানান। সৌম্য শামীমে উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ 147। মহান বিজয় দিবসের চমৎকার একটি সংবাদ। সাহসিকতা ও বীরত্বে পদক পাচ্ছেন বিজিবির 72 সদস্য। একটা আশঙ্কার খবর আছে, মগবাজারে ছুরিকাঘাতে 2 যুবক নিহত। ইদানিং এই বিষয়টি একটু মাথাচাড়া দিয়ে উঠেছে, ছুরিকাঘাত, ছিনতাই। এই বিষয়টির জন্য আমাদের যারা দর্শক আছেন তারা সাবধান থাকবেন। আমাদের দেশ রূপান্তরের রাজনৈতিক খবরের দিকে আমরা যদি তাকাই একটু, 7 বছর পর রাজনৈতিক মাঠে আসছেন খালেদা জিয়া। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে মঈন খানের বৈঠক। নির্বাচিত সরকারি রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে। আমিনুল হক বললেন, প্রত্যেক বাংলাদেশি এখন তারেকের নেতৃত্ব চায়। মির্জা ফখরুলের কথা এটি। তারেক রহমান বললেন, অচিরেই নির্বাচনী রোডম্যাপে বাংলাদেশ যাত্রা শুরু করবে। গণতন্ত্র যেন অপহৃত না হয়, দক্ষিণ কোরিয়া ইস্যুতে তারেক রহমান। সবার জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি, তারেক রহমানের কথাটি। প্রিয় দর্শক, আমরা অনলাইনে দেশ রূপান্তরের এই খবরগুলো পাচ্ছিলাম এবং আজকের অনলাইন পত্রিকাগুলি সত্যি সত্যি অসাধারণ সব সংবাদগুলো আমাদের কাছে পাঠিয়েছে। আমরা ইত্তেফাকের দিকে একটুখানি তাকাই। প্রথম পৃষ্ঠাতে আজকের অসাধারণ ইত্তেফাকের লেআউট প্রথম পাতায় একেবারে প্রথম সংবাদে সে বলল, ঠোঁট সেলাই, বৈদ্যুতিক শক, সিমেন্টের ব্যাগ বেঁধে নদীতে নিক্ষেপ। এর ড্রপ হেডে বলা আছে, গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের বীভৎস চিত্র। মহান বিজয় দিবসের প্রভাতে আমাদের এই খবরও জানতে হলো। গৌরবের বিজয় দিবস আজ। ইত্তেফাক বলছে, আজ 16 ডিসেম্বর বিজয় দিবস, আমাদের চির গৌরবের দিন। পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকায় স্থান পাওয়ার দিন আজ। 1971 সনের এই দিন দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের শেষে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি। পত্রিকা ঘাটতে ঘাটে একটা অসাধারণ ছবি আমাদের হাতে পড়েছিল, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। একজন খালি গায়ে কম বয়সী মুক্তিযোদ্ধা, কাঁধে একটি 303 রাইফেল এবং অপর দিকে তার কিছু পোশাক এবং যুদ্ধের সরঞ্জাম। ফ্রান্সের একজন সাংবাদিক ছবিটি তুলেছিলেন।
আমরা অবাক হয়েছি ওই মুক্তিযোদ্ধাটির, কম বয়সী মুক্তিযোদ্ধাটির দ্বিতীয় ছবিটি এবার প্রকাশ পেয়েছে। সেই মুক্তিযোদ্ধা হেঁটে যাচ্ছেন, সামনে কিছু লোকজন, একেবারে নির্লোভ জাতির জন্যে। এবং যখন এই ফ্রান্সের এই সাংবাদিক এই ছবিটি তুলেছেন, তখনও আমাদের সেই মুক্তিযোদ্ধার একটি জামা নেই, তিনি খালি গায়ে, লুঙ্গি পরিহিত, 303 রাইফেল কাঁধে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের ৭১-এর মহান বিজয় দিবসের ছবিটি। আমাদের একেবারে যাবার সময় হয়ে গেছে। সেই মুক্তিযোদ্ধা যারা খালি গায়ে যুদ্ধ করেছেন, লুঙ্গি পরে যুদ্ধ করেছেন, পড়বার কিছু ছিল না, সেই মুক্তিযোদ্ধার কথা মনে পড়ছে, যিনি বাবাকে সালাম করছেন, পিঠে একটি স্টেন গান, কৃষক পিতাকে সালাম করে তিনি চলে গেছেন। সেই মুক্তিযোদ্ধা ফিরেছিল কিনা আমরা জানি না। তাদের রক্তে আমরা দেশটি পেয়েছি, আবারও পেয়েছি 2024-এর এই স্বাধীন বাংলাদেশ। মহান বিজয় দিবসের এই সকালে এশিয়ান সংবাদ বিশ্লেষণে আপনাদের সবাইকে পেয়ে আমরা অসম্ভব আনন্দিত। ভালো থাকবেন, মহান বিজয়ের শুভেচ্ছা। কাল আবার দেখা হচ্ছে।